উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, শাহবাগে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা আনন্দ মিছিল। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। কাজকর্মে সরকারকে স্বচ্ছতায় পরিচয় দেওয়ার আহ্বান। হামিদের দেশ ত্যাগে জড়িতদের ছাড় নয়, চলছে হাসিনাকে আনার চেষ্টা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তিকর কর্মসূচি না দেওয়ার আহ্বান। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ভারত পাকিস্তান। সংকট সমাধানে আলোচনা হবে নিরপেক্ষ ভেন্যুতে। মোদি ও শাহবাজকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ ফ্যাসিবাদী বিরোধীরা রাতে রাজধানীর শাহবাগ থেকে ব্লকেড হোটেল ইন্টারন্যাশনাল পর্যন্ত সম্প্রসারণ করেন। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি দেন, রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেয়া না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন তারা। এর আগে বিকেল থেকে শাহবাগ মোড়ে চলে ব্লকেড কর্মসূচি। রাশেদুল ইসলাম বাবুলের তোলা ছবিতে নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শনিবার বিকালে বিক্ষুব্ধ জনতার ভিড় শাহবাগ মোড়ে। স্লোগানে স্লোগানে আন্দোলনকারীদের চাওয়া 16 বছরের গুমখুন, শাপলা চত্বর এবং জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা হোক। তীব্র রোদ আর তাপদাহ উপেক্ষা করেই জাতীয় নাগরিক পার্টির ডাকা গণজমায়েতে যোগ দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। সাথে যুক্ত হয় সাধারণ জনতাও। সমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দ্রুত পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন বক্তারা। আওয়ামী লীগ একটা খুনি দল, কোন মতপার্থক্য আছে? সন্ত্রাসী দল, জনতাকে গণহত্যা করেছে। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। সবাই সোচ্চার হন, কোন ক্রমে এই ফাঁসিবাদী আর আসতে পারবে না। রাতের গভীরে তাহাজ্জুদরত, নামাজরত, তাসবিহ হাতে থাকা মুসল্লিদেরকে গুলি করে হত্যা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়তে আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্চেরা মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমরা এই শাহবাগ থেকে ফ্যাসিবাদের পতন ধরে আমরা কফিনের শেষ পের একটা মারব। আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ার করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগ রাজনৈতিক দল এই কথা বলে আওয়ামী লীগকে যদি বাংলাদেশে ফেরানোর চেষ্টা করা হয়, বিদেশি শক্তি, বাংলাদেশের ভেতরকার কোন শক্তি যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। এর আগে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে এনসিপি। পরে শুক্রবার শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান লঙ্ঘনকারী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী, পলাতক স্বৈরাচারের পুনর্বাসন চায় না বিএনপি। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে জনমনে বিভ্রান্তির সুযোগ থাকবে না বলেও মনে করেন তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বাংলাদেশকে কেউ যাতে আবারও তাবেদার রাষ্ট্র বানাতে না পারে এবং গণতন্ত্র বিরোধী কেউ মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সজাগ থাকার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। স্পষ্ট করেই তিনি জানান, স্বৈরাচারের পুনর্বাসন চায় না দেশের জনগণ। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। জনমনে বিভ্রান্তি তৈরি হয় এমন কোনো কাজ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, সরকারের সব কাজেই স্বচ্ছতা জরুরি। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিগত দিনে বিভিন্ন ধর্মের মানুষের ওপর নির্যাতন তদন্তে সর্বদলীয় ও সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠনের কথাও জানান তারেক রহমান। পৃথিবীতে সত্য। সিকান্দার রহমান, বাংলাভিশন, ঢাকা। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, হাজার হাজার তরুণের প্রাণের বিনিময়ে দেশ রক্ষা হলেও এখন কঠিন সময় অতিক্রম করছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। শনিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলক গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। মাঠের পশ্চিম পাশে 2টি লং ভেহিকেল পাশাপাশি রেখে তৈরি করা হয় সমাবেশ মঞ্চ। বিকেলে সমাবেশ হলেও দুপুর থেকে নানা বয়সী লোকজন নানা ব্যানার ফেস্টুন নিয়ে আসতে থাকেন সমাবেশ স্থলে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিকেল গড়াতেই সমাবেশ স্থল রূপ নেয় জনসমুদ্রে। পলক গ্রাউন্ড মাঠ ছাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের স্রোত বয়ে যায় আশপাশের সড়কে। মাঠের বাইরে আশপাশের বিআরটিসি মোড়, সিআরবি মোড় এবং টাইগার পাস মোড় সহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে বিএনপি নেতাকর্মীরা হাঁসফাঁস করে বারবার স্থান পরিবর্তন করলেও সমাবেশ এলাকা ছেড়ে যাননি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনা পালিয়েছে, তার প্রেতাত্মারা এখনো আছে। আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা ঠিক সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। ফলে মাঝে মাঝেই বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সমস্যাগুলো তাদেরকে আরো শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। মির্জা ফখরুল বলেন, সবার আগে বাংলাদেশ। দেশের জনগণ গণতন্ত্র চায়, শান্তি শৃঙ্খলা চায়। নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারাই পরাজিত করেছেন ফ্যাসিস্টকে, আপনারাই দাঁড়িয়েছেন তাকে দেশের বাইরে। সেই তরুণরা আবার জেগে উঠুন, আপনার অধিকার আপনারা জোর করে কেড়ে নিন। বন্ধুগণ, মাথা ঠান্ডা রেখে সজাগ থেকে আজকে সমস্ত চক্রান্ত এবং যে ষড়যন্ত্র আছে তাকে আমাদের ব্যর্থ করে দিতে হবে বন্ধুগণ। কিন্তু
একটি কথা সবসময় মনে রাখতে হবে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে আমরা কোনো মতেই কোনো কিছু করতে দেব না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্র জিম্মি করার লক্ষণ দেখতে পাচ্ছি। যারা পায়তারা করছেন সাবধান হয়ে যান। নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ৩১ দফার মাধ্যমে। কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না। স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদল সভাপতি, ছাত্রদল সভাপতি সহ অনেকে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতা আর বৌদ্ধ ধর্মগুরুরা। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ ধর্মীয় নেতারা। এ সময় ধর্ম উপদেষ্টা আ.ম.ফ. খালিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা বৌদ্ধ ধর্মীয় নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তাদের খোঁজ খবর নেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের 46টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে এসপি থেকে মন্ত্রণালয়ের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাঠিয়েছে কিনা তা জানা নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কিভাবে আব্দুল হামিদ দেশ ছাড়লেন সেটি তদন্ত করা হচ্ছে। 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আব্দুল হামিদের দেশ ছাড়ার পেছনে দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আবেদনের প্রেক্ষিতে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি। আর জনভোগান্তি এড়াতে রাস্তা অবরোধ না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্য দিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। গত কয়েক দশকে পোশাক খাত এগিয়েছে অনেক, কিন্তু এই খাতটিতে অতিরিক্ত প্রাধান্য দেয়ায় পণ্যের বৈচিত্র্যকরণে বাধা হিসেবে কাজ করেছে, এমনটাই বলছেন অর্থনীতির বিশ্লেষকরা। তাদের মতে পোশাক খাতকে প্রাধান্য দিতে গিয়ে অনেক শিল্প খাত সামনে আসতে পারেনি। রাজধানীতে এক হোটেলে গবেষণা প্রতিষ্ঠান PRI আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এ সময় বক্তারা বলেন, গত 1.5 দশকে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার চাইলেই ব্যবসা বাণিজ্যের জন্য ভালো কিছু করতে পারত, কিন্তু সেটি না করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্বৃত্তায়নের অর্থনীতি তৈরি করেছে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, শ্বেতপত্র কমিটির সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশা আছে, তবে অন্তর্বর্তী সরকার বেশ কিছু সংস্কার কাজ করে যাবে যার সুফল মিলবে আর্থিক খাতে। বন্দর সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। That we cannot make systemic changes, whether it's with NBR or elsewhere, is that members of the private sector strike their own deals with the government. They're very much part of the nexus. Everywhere I look, there's a syndicate. There are people who would come to these seminars and tell us that this is what we need to do at the systemic level, and then have struck a side deal. তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। আজ রাজধানীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.1 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। তাপপ্রবাহের সাথে লোডশেডিং এর বিড়ম্বনায় ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, বেশ বিপাকে খেটে খাওয়া শ্রমিকরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, সোমবার থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলে ধীরে ধীরে তাপ প্রবাহ আগামী সপ্তাহ থেকে কমে আসতে পারে বলে জানান আবহাওয়াবিদরা। এই সময়ে কাল বৈশাখীরও সম্ভাবনা রয়েছে বলে জানান তারা। রিপোর্ট মামুন আব্দুল্লাহ।
চলতি বছরের উষ্ণতম দিনগুলো পার করছে বাংলাদেশ। সিলেটের দু একটি অঞ্চল ছাড়া প্রায় সারা দেশেই বইছে মাঝারি তাপপ্রবাহ। চুয়াডাঙ্গা সহ বেশ কিছু অঞ্চলে দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ। রাজধানীতে টানা কয়েকদিন ৩৯ ডিগ্রি তাপপ্রবাহ বয়ে গেলেও অনুভূত হচ্ছে তারও বেশি। এতে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউই। খেটে খাওয়াই আমাদের কাজ, কিন্তু রোদ হলে যে পরিমাণ রোদ, এই রোদ অনেক কাজ করা যায় না, অনেক কষ্টকর। কিন্তু যাত্রী আছে কিন্তু খ্যাপ নাই রোডে। গরমে বের হচ্ছি অফিসের কাজে, অফিসের কাজে তো বের হতেই হবে, রোদ থাকুক আর থাকুক, ঠান্ডা থাকুক, বের হতেই হবে। কাজ থাকলে তো বের হওয়া লাগবেই, সবাই তো আর বাসায় বসে থাকতে পারে না। গত 3 দিন ধরে শুরু হয়েছে, প্রচন্ড খারাপ লাগছে। আগে তো এত বোঝা যাচ্ছিল না, এখন তো 8টার দিকে অনেক রোদ উঠে যায়, কষ্ট হয়ে যায়। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে সাধারণত গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়। তবে এবারে তীব্র গরম দেখা যাচ্ছে বৈশাখের শেষ দিকে। তীব্র গরমের সাথে যোগ হয়েছে লোডশেডিংয়ের যন্ত্রণা, যার মাশুল দিচ্ছেন নিম্নবিত্তরা। তাই তো পরিবারের ছোট থেকে বৃদ্ধ সব বয়সী সদস্যদের নিয়ে গাছতলায় ভরসা কারো কারো। বাসায় প্রচুর গরমের কারণে আসলে বাসায় টিকতে পারছি না, এই জন্যই হাতিঝিলে আসা। এই তো বাসায় কারেন্ট নাই, তারপর গরম, তার জন্য এই জায়গায় বাতাস আসে, এই জায়গায় তার জন্য আসছে এই জায়গায়। সকাল 8টা বাজে কারেন্ট চলে গেছে, এখন পর্যন্ত আসে না, ওই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছি। বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় থাকা যায় না, প্রচন্ড গরম, এই জন্য এখানে আসছি বাতাসের জন্য। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাসায় থাকতে সমস্যা হচ্ছে, এই জন্য আমরা হাতিঝিলা এসে বসে রয়েছি। আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান তাপপ্রবাহ চলবে রবিবার পর্যন্ত। এরপর বৃষ্টির সাথে কিছুটা কমবে তাপপ্রবাহ। গতকালকে যেরকম ছিল আজকে ওয়েদার মোটামুটি একই রকম থাকতে পারে, তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। বরং সিলেট যেটা বাকি ছিল সেটা হয়তো চলে আসতে পারে তাপপ্রবাহের আওতায়। টোটাল বাংলাদেশ তাপপ্রবাহ আগামীকালকে মোটামুটি একই রকম অবস্থা থাকতে পারে। তো 12 তারিখের কাছাকাছি গিয়ে সামান্য বৃষ্টি হতে পারে, বিশেষ করে উত্তর পূর্বাংশে, আর রংপুরের কিছু অংশ, ময়মনসিংহ, সিলেট, হয়তো ঢাকার উত্তর পূর্বাংশ কিছুটা বৃষ্টি পেতে পারে। বৃষ্টি পেলে হয়তো কিছু জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে, পরে পুরোপুরি তাপপ্রবাহ একেবারে বন্ধ ওই জায়গায় নাও হতে পারে, হয়তো 36± থাকতে পারে। তারপরে যত সময় গড়াবে বৃষ্টির প্রবণতা তত বাড়তে পারে এবং অঞ্চল বৃদ্ধি পেতে পারে। সোমবার থেকে বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়েরও আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। দুই দেশের কয়েকশো নিরীহ মানুষের রক্ত ঝরার পর অবশেষে থামল ভারত ও পাকিস্তানের মধ্যকার তুমুল সংঘাত। চিরশত্রু দুই দেশ তাৎক্ষণিক ও পূর্ণ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে বলে শনিবার বিকেলে হঠাৎ করেই জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান দুদেশই। সংকট সমাধানে নিরপেক্ষ ভেন্যুতে আলোচনা হবে। তবে ভারত এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অস্ত্রবিরতিতে রাজি হওয়ায় দুদেশের দুই শীর্ষ নেতাকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। আবারও সর্বাত্মক যুদ্ধের খুব কাছ থেকে ফিরল পরমাণু ক্ষমতাধর চিরশত্রু ভারত ও পাকিস্তান। গেল কয়েকদিন ধরে রক্তের বদলে রক্ত নেয়ার পর অবশ্যই থামল তারা। গেল 4 দিনের পাল্টাপাল্টি ড্রোন ও মিসাইল হামলা, তুমুল সংঘর্ষ, ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুস শুরু, আর দুই দেশের নিরীহ মানুষ হত্যার পর যখন পূর্ণমাত্রার যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তখনই খবর এলো অস্ত্রবিরতিতে রাজি হয়েছে মোদি ও শাহবাজ সরকার। স্বস্তি ছড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের সাধারণ মানুষ তো বটেই, গোটা উপমহাদেশে। শনিবার বিকাল 5টা থেকে কার্যকর হয় যুদ্ধবিরতি। শনিবার বিকেলে হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবেচনা বোধ ও দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য দুই দেশকেই অভিনন্দন জানান তিনি। পরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তিনি ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রায় 48 ঘণ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সাথে কথা বলার পর অস্ত্রবিরতিতে একমত হয়েছেন। সংকট সমাধানে ভারত ও পাকিস্তান একটি নিরপেক্ষ স্থানে আলোচনা করতে রাজি হয়েছে বলেও জানান তিনি। তবে এই আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে ভারত। এরপরে অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসাক দার এক টুইট বার্তায় জানান, যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তান সবসময় চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান কখনোই নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে আপোষ করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। এরই মধ্যে সব ধরনের ফ্লাইটের জন্য খুলে দেওয়া হয়েছে পাকিস্তানের আকাশসীমা। শনিবার বিকেল 5টা থেকে স্থল, বিমান ও নৌবাহিনী পাকিস্তানের দিকে সব ধরনের গুলি
গুলি চালানো বন্ধ রেখেছে বলেও জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা আলোচনার পর দুই পক্ষই সব ধরনের গোলাগুলি চালানো এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ রেখেছে। তবে অস্ত্রবিরতি কার্যকর হলেও সেনা, নৌ ও বিমান ভারতের এই তিন বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ আছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী। পাকিস্তানের হামলা রুখে দেওয়া হয়েছে দাবি করে ভবিষ্যতে যদি আবার উত্তেজনা বাড়ে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দিয়েছে ভারত। পাকিস্তান ও ভারত দুই দেশই এই অস্ত্রবিরতিকে নিজেদের সামরিক বাহিনীর গর্ব হিসেবে দেখছে। তবে কাশ্মীর ইস্যুতে বারবার সংঘাতে যাওয়া ভারত ও পাকিস্তানের এই অস্ত্রবিরতি শেষ পর্যন্ত কতদিন টিকে থাকবে সে প্রশ্ন থেকেই যায়। কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির রাজনীতিবিদরা দেশের ভেতরে নিজেদের জনপ্রিয়তা ও ভোট ব্যাংক বাড়াতে কাশ্মীর ইস্যুকে জিয়ে রাখতেই পছন্দ করেন। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। গুম প্রতিরোধে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 দ্বিতীয় খসড়া নিয়ে মতবিনিময় সভায় ডক্টর আসিফ নজরুল এই তথ্য জানান। তিনি বলেন, জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার উপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মতবিনিময় সভায় শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেন, গুমের মতো অপরাধের শাস্তি হিসেবে যাবজ্জীবন সাজাই যথেষ্ট। মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার ক্ষেত্রে সময় বেশি লাগে, এতে করে বিচার বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। এবং যারা গণহত্যার মতো, মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। একই সাথে আমরা এই ধরনের আইন করে যাব যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রস্তাবিত জাতীয় সনদ নিঃসন্দেহে দেশের নাগরিকদের সকল অধিকার সুরক্ষিত করতে পারবে। শনিবার দুটি রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষে একথা বলেন তিনি। কমিশনের সাথে আলোচনায় বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হওয়ার কথা জানিয়েছে গণফোরাম। একই সাথে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়ার আহ্বানও জানিয়েছে। তবে মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় পরিবর্তন না করতে এবং নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধনের পরামর্শ দিয়েছে দলটি। এর আগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF এর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলটির ঢাকা অঞ্চলের সংগঠক মাইকেল চাকমার নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটির নেতারা দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নির্বাচনের দাবি জানান। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, প্রতিবারের মতো সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধ রাজনৈতিক। এই যুদ্ধ চলতে থাকলে বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে। শনিবার রাজধানীর FDC-তে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ভারত পাকিস্তান যুদ্ধের কারণ নিয়ে ছায়া সংসদে একথা বলেন তিনি। তিনি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে। একই সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যমত্য গঠন জরুরি বলেও মনে করেন তিনি। পেহেলগামে সন্ত্রাসী হামলা হবে এটা ভারতের মোদী সরকার আগে থেকেই জানত বলেও মন্তব্য করেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের মৃত্যু যেমন দুঃখজনক, তেমনি ভারতের হামলায় পাকিস্তানে মসজিদ ধ্বংস করা সহ 32 জন বেসামরিক মানুষ হত্যার ঘটনাও নিন্দনীয়। ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক চাই, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক চাই। পাকিস্তানের সঙ্গে আমাদের দেনা পাওনার বিষয়টি আছে, সেটা অল্প কদিনের মধ্যেই আমাদের সামনে এই বিষয়টা আসছিল। তাই আমার কেন যেন মনে হচ্ছে এই যুদ্ধ যদি বেশি দিন কন্টিনিউ করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব আমরা। আমাদের চারদিক থেকেই আমাদের সামনে চ্যালেঞ্জ আসতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের রাজনীতিতে রাজনৈতিক নেতৃত্বকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আমি আশা করব, আমি প্রস্তাব রাখব, আমি সুপারিশ করব যে প্রফেসর ইউনূস যেন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন। মানবিক করিডোর হোক আর যে নামেই হোক, বাংলাদেশের ভূখণ্ড কারো কাছেই দেয়া হবে না, এমন মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সাইফুল হক বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে হোক আর অন্য কোনো পদ্ধতিতে কোনোভাবেই করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে সাইফুল হক বলেন, দেশের মানুষের কথা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশের স্বার্থ আগে দেখতে হবে। এর বাইরে অন্য কোনো দেশ বা অন্য কোনো পরাশক্তির সুবিধার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া যাবে না। এবার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গত 15.5 বছর অপকর্ম ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে আইনের মাধ্যমে। দুপুরে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ি ফাজল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্সের প্রশ্ন, পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা করে কি নির্বাচনকে অনিশ্চিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে? ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপির 3 নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশে তিনি এই প্রশ্ন করেন। বলেন, জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না, এই বিষয়ে সরকারের ভূমিকা রহস্যজনক। এর আগে দুপুরে হালুয়াঘাট পৌর শহরের মোজাখালীতে কামাখ্যা মাতার মন্দিরে বার্ষিক পূজা পরিদর্শন করেন প্রিন্স। সারা দেশে পরিকল্পিত সুষম নগরায়ন সহ সকল এলাকার উন্নয়ন রূপরেখার প্রস্তাবনার সাথে স্থানিক পরিকল্পনার গুরুত্ব সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে রাজধানীতে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের উদ্যোগে এতে সুষম ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে আগামী করণীয় প্রত্যাশা নিয়ে 10টি সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা হয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রয়োজনীয় সুপারিশমালা নির্ধারণ করাই এবারের আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য। রাজধানীর মিরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে মিরপুরস্থ কার্যালয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়েছে। এতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক মুখলেসুর রহমান বলেন, হিজড়া জনগোষ্ঠীকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। অনুষ্ঠানে হিজড়া জনগোষ্ঠীর 10 জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। তাদের তৈরি পোশাকও বিক্রি করবে পাথওয়ে। রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT-তে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডক্টর এম আলিমুল্লাহ মিয়ানের 8ম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। দিবসটি উপলক্ষে IUBAT ক্যাম্পাসে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও তাঁর জীবন, দর্শন ও শিক্ষাক্ষেত্রে অবদান নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রবের নেতৃত্বে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলামনাইগণ ডক্টর মিয়ানের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া হয়। চট্টগ্রামের জেলা পরিষদ ভবনে ট্রেড প্রসেসিং ইউনিট উদ্বোধন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক। শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া সহ অন্যান্য শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের সম্পূর্ণ অটোমেটেড ও অনলাইন ট্রেড প্রসেসিং ইউনিটের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের আমদানি রফতানি বাণিজ্য ও রেমিটেন্স আহরণ আরও সহজ ও দ্রুত হবে। জাতীয়তাবাদী প্রকৌশলীদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের সহায়তায় হামলা চালানোর অভিযোগ করেছে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাপ।
ও এক্স জেসিডি ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ ইইবি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রকৌশলী আক্তার হোসেন ও প্রকৌশলী ফজলুল করিম বলেন, আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও গঠনতন্ত্র উপেক্ষা করে আইইবির নির্বাচন সংক্রান্ত অনিয়মিত সাধারণ সভায় তাদের ঢুকতে বাধা দেয় পুলিশ। পরে প্রতিপক্ষ দখলবাজরা আইইবিতে প্রবেশের সময় পুলিশ ও বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে বাধা প্রদান ও প্রকৌশলীদের উপর হামলা করে। গাজীপুরে 2 দিন ব্যাপী আয়োজিত বেটোপিয়া প্রেজেন্টস ডুয়েট আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। 2 দিনের এই প্রতিযোগিতা শেষে বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। সকালে মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্ত থেকে 100টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের 140টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জয়নাল আবেদিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের মহেশখালীতে আর কোনো কয়লা বিদ্যুৎ কেন্দ্র চায় না এলাকাবাসী। মাতারবাড়িতে ওরিয়েন্ট গ্রুপের প্রস্তাবিত 635 মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে গণশুনানিতে এই দাবি জানান তারা। স্থানীয়রা জানান, এর মধ্যে 2টি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কারণে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। বলেন, জীবিকার প্রধান উৎস লবণের মাঠ ও মাছ ধরার নদী হারিয়ে ভুগছে এলাকাবাসী। এই গণশুনানিতে বিশেষজ্ঞরা জানান, প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়িত হলে মাতারবাড়ি ও আশেপাশের এলাকায় পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে। বিশেষ করে মৎস্যজীবী, লবণ চাষী, কৃষক ও দিনমজুর শ্রেণীর পরিবারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। গণশুনানির প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান অনুষদের অধ্যাপক খালিদ মিসবাউজ্জামান। খেলার সংবাদ। যুদ্ধবিরতি কার্যকর না হলে বাংলাদেশের পাকিস্তান সফরকে ঝুঁকিপূর্ণ বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি মনে করেন, ক্রিকেটারদের পাকিস্তান সফরে পাঠানোর আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা জরুরি। এ মাসে 5 ম্যাচের টি20 সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। তবে পাকিস্তান ভারত 2 দেশ যুদ্ধবিরতিতে সম্মতি না হলে অনিশ্চয়তায় থাকবে এই সিরিজ। আনুষ্ঠানিকভাবে সফর বাতিল করেনি বিসিবি কিংবা পিসিবি, তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে বিবৃতি দিয়েছে বিসিবি। শনিবার জাতীয় সুইমিং কমপ্লেক্স প্রতিভা অন্বেষণ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এ সময় তিনি টাইগারদের পাকিস্তান সফর নিয়েও কথা বলেন। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তবে সংযুক্ত আরব আমিরাত সফরে কোনো বাধা দেখছেন না তিনি। আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে গঠনতন্ত্র সংশোধন করা প্রয়োজন বলে মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। নির্বাচনের টেন্টেটিভ তো মনে হয় অক্টোবরে। আমরা আশা করছি যে নতুন গঠনতন্ত্রের আলোকে নির্বাচনটা করা যাবে এবং আমরা ক্রিকেট না শুধু সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ। সার্চ কমিটির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। একটা সার্চ কমিটি অলমোস্ট 7 মান্থ আমরা করছি। তবে আমাদের আরও কিছু কাজ রিফরমেশনের আছে। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত, শাহবাগে উচ্ছ্বসিত আন্দোলনকারীরা আনন্দ মিছিল। ফ্যাসিবাদের পুনর্বাসন চায় না বিএনপি, জানিয়েছেন তারেক রহমান। কাজকর্মে সরকারকে স্বচ্ছতায় পরিচয় দেওয়ার আহ্বান। হামিদের দেশ ত্যাগে জড়িতদের ছাড় নয়, চলছে হাসিনাকে আনার চেষ্টা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোগান্তিকর কর্মসূচি না দেওয়ার আহ্বান। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে রাজি ভারত পাকিস্তান। সংকট সমাধানে আলোচনা হবে নিরপেক্ষ ভেন্যুতে। মোদি ও শাহবাজকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।